প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর মোহাম্মদ সাইদুল হক ১৯৭২ সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসলে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে এন্ডোস্কোপি এই বিষয়টি আসলে কি? এন্ডোস্কোপি হলো এন্ডোস্কোপ, অর্থাৎ আমরা ভিতরের দিকে প্রবেশ করিয়ে যে স্কোপ প্রবেশ করিয়ে আমরা যে তার স্থির বাস্তব চিত্র নিয়ে এসে রোগীর সামনে উপস্থাপন করি, সেটি হচ্ছে এন্ডোস্কোপ। বাস্তবে আমরা যেটি করি, একটি স্কোপ অর্থাৎ লম্বা টিউবের মতো যন্ত্র আমরা মুখে প্রবেশ করিয়ে সেটি আগাতে যেটি থাকে সেখানে বাতাস দেওয়ার জায়গা থাকে, যেটি দিয়ে আমরা বাতাস দিয়ে ফুলাই, লাইট থাকে, লাইট দিয়ে দেখি এবং ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে এসে আমরা যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে মুখগহ্বর, খাদ্যনালী, পাকস্থলী এবং ডিওডার্মের বিভিন্ন অংশে কোনো ঘা কিংবা আলসার, টিউমার, ক্যান্সার, পলিপ কিংবা কোনো ইরোশন কিংবা কোনো গ্যাস্ট্রাইটিস কিংবা যদি সেখানে অন্য রক্তপাতের কোনো কিছু থাকে, সেগুলো আমরা দেখি, সেগুলোর ছবি তুলি এবং তাৎক্ষণিকভাবে রোগীর সামনে উপস্থাপন করি। এটাই হলো এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি নিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করে মানুষের মধ্যে, কেন আসলে এমন হয়? এন্ডোস্কোপি নিয়ে আতঙ্কের একটি কারণ রয়েছে, সেটি হলো এটি একটি যন্ত্র যেটি আমরা গলার মধ্যে যখন প্রবেশ করে তখন কিছুটা অস্বস্তি লাগে। তো পুরনো দিনে যেগুলি দেখা যেত সেই যন্ত্রগুলো খুব স্থূলাকৃতি ছিল এবং হার্ড ছিল এবং গলা দিয়ে যখন প্রবেশ করাতো তখন একটু ব্যথা লাগতো, কষ্ট হতো। কিন্তু আধুনিককালে প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রত্যেকটি জিনিস আরও সাবলীলভাবে, সুন্দরভাবে এবং মানুষের জন্য সহনশীলভাবে, এবং এন্ডোস্কোপ যন্ত্রটি আগের চেয়ে অনেক বেশি সফট এবং সরু এবং খুব অভিজ্ঞ হাতে এন্ডোস্কোপি করাতে গেলে সাধারণত যন্ত্রণা কিংবা ব্যথা কোনোভাবেই আর লাগছে না। এন্ডোস্কোপ করতে 30 থেকে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের মধ্যেই এন্ডোস্কোপি করা সম্ভব এবং কোনো প্রকার যন্ত্রণা বা ব্যথা ছাড়াই। কিছু কিছু জায়গায় যে এন্ডোস্কোপ করার সময় রোগীকে কাউন্সেলিং করা হয় না, এর ফলে যেটি হয় রোগীর একটা আতঙ্ক থাকে, কিংবা দেখা যায় রোগী যখন এন্ডোস্কোপ করা হয় তখন তাকে কেউ হয়তো হাত পা জোরে চেপে ধরে, মাথা চেপে ধরে, কোমর চেপে ধরে, তখন রোগী একটা আতঙ্কে পড়ে যায় এবং সেই অভিজ্ঞতাটিকেই কেউ এসে আরেকজনের কাছে যখন বলেন তখন সে আরো বেশি আতঙ্কিত হয়ে যান। তো এই অস্বস্তি লাগাটাও কিন্তু মানুষের মন থেকে চলে যায় যদি তাকে আস্থায় নিয়ে আসা যায়, যদি একজন গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ তাকে সুন্দরভাবে বলেন, তাকে ব্যাখ্যা করে বলেন, তাকে আস্থায় নিয়ে আসেন, অর্থাৎ রিঅ্যাসিওর করেন, সেক্ষেত্রে রোগী কিন্তু কনভিন্সড হন এবং খুব সুন্দরভাবে এন্ডোস্কোপি করা সম্ভব হয়। এন্ডোস্কোপি করবার পূর্বে লিখিত কনসেন্ট এবং কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় কিনা? মেডিকেল সায়েন্সে বলা হয় যে যে কোনো ইন্টারভেনশন করার পূর্বে লিখিত কনসেন্ট নেওয়া এবং কাউন্সেলিং করা এটি খুব গুরুত্বপূর্ণ। কেননা আমি একটি ইন্টারভেনশন করব, তার গলায় একটি নল ঢুকিয়ে পুরো জায়গাটি আমি দেখব, অবলোকন করব, এখানে তিনি ভয় পেতে পারেন, তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন, অনেকে দুর্বল চিত্ত থাকেন, তারা এই ধরনের অবস্থা হতে পারে। এই কারণে আগে থেকেই তাকে ইনফর্ম কনসেন্ট অর্থাৎ তাকে পুরো তথ্যটি জানাতে হবে যে এভাবে এভাবে পরীক্ষাটি করতে হয়, পরীক্ষাটি করতে কোনো যন্ত্রণা লাগে না, ব্যথা লাগে না। তারপরেও যদি আপনি ব্যথা পেয়ে থাকেন তার জন্য একটু কনসেন্ট আমরা আপনার সদয় সম্মতি আমরা নিব, সেই হিসাবে একটি রিটেন কনসেন্ট আমরা নিয়ে থাকি এবং এটি মেডিকেল সায়েন্স সমর্থন করে। ট্রিটমেন্ট হিসেবেও এন্ডোস্কোপি ব্যবহার করা হয় কিনা? এন্ডোস্কোপির দুটি ব্যবহার, একটি হচ্ছে ডায়াগনস্টিক আর একটি হচ্ছে ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা কোনো রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করি এবং রোগ নিরাময়ের কাজেও কিন্তু আমরা এন্ডোস্কোপ যন্ত্র ব্যবহার করি। যেমন ধরুন লিভার সিরোসিসের জন্য খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফেটে যায়, যখন তখন রক্ত বমি, কালো পায়খানার আবির্ভাব ঘটে। এই অবস্থাটি নিরসন করবে আমরা যেটি করি সেটি হচ্ছে সেখানে ইভিএল পদ্ধতির ব্যবহার করি, অর্থাৎ সেখানে যে ফুলে যাওয়া রক্তনালীগুলো রয়েছে সেগুলোকে চুপসে ফেলার জন্য সেখানে ব্যান্ড লাইগেশন করে দিই।
নেই। এর ফলে যেটি হয়, যখন তখন সেই ফুলে যাওয়া রক্তনালীগুলো ফেটে যেয়ে রক্তবমি, কালো পায়খানা হয় না। এছাড়া দেখা যায় আমাদের পাকস্থলীর কোনো অংশে যদি কোনো আলসার হয়ে থাকে, সেখান থেকে যদি রক্ত ঝরতে থাকে, এর ফলে দেখা যায় রোগীর একেবারে মারাত্মক রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটি করি, এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে সেখানে আমরা হিমোক্লিপ অর্থাৎ ক্লিপিং করে সেই রক্তপাত তাৎক্ষণিক বন্ধ করে দিয়ে দিই, কিংবা অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়ে নালীর রক্তপাত বন্ধ করে থাকি। এছাড়া আমরা যেটি করে থাকি সেটা হচ্ছে এগুলো চিকিৎসা। এছাড়া ডায়াগনস্টিকের আরও কিছু কাজ করে থাকি। যদি সেখানে কোনো পলিপ থাকে, পলিপটা কেটে ফেলি, এটি একটি ভালো দিক, কেননা পলিপ রেখে দিলে পরে সেখান থেকে ক্যান্সার হওয়ার আবির্ভাব ঘটে। এছাড়া আমরা যেটি করি, সেখানে সন্দেহজনক কোনো টিস্যু থাকলে সেখান থেকে আমরা বায়োপসি ম্যাটেরিয়াল অর্থাৎ টিস্যু নিয়ে আসি, সেটি পরবর্তী হিস্টোপ্যাথোলজি করে আমরা নিশ্চিত হই এটি ভালো টিউমার না খারাপ টিউমার অর্থাৎ ক্যান্সারের আবির্ভাব ঘটছে কিনা। এই কাজগুলো আমরা করে থাকি। এছাড়া এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে আরও একটি বিশেষ কাজ করি, বিশেষ করে খাদ্যনালী কোনো কারণে যদি চেপে গিয়ে থাকে, বিশেষ করে ক্যান্সারের জন্য, কিংবা স্ট্রাকচার হয়ে থাকে, বিশেষ করে কস্টিক ইরোসিভ কস্টিক, অনেকে দেখা যায় আত্মহত্যার প্রবণতাজনিত কারণে হারপিক খেয়ে ফেলেন, তখন খাদ্যনালী সরু হয়ে যায়, রোগী খেতে পারেন না। সেই সরু খাদ্যনালীটিকে প্রসারিত করার জন্য আমরা স্টেন্ট ব্যবহার করে থাকি। এছাড়া দেখা যায় এটি খাদ্যনালীতে করে থাকি। এছাড়া ডিউডেনামের অনেক সময় দেখা যায় ক্রনিক গ্যাস্ট্রিক আলসার থেকে, ডিউডেনাল আলসার থেকে সেটি সরু হয়ে যায় এবং রোগী আর খাবার গ্রহণ করতে পারে না। সেই সরু খাদ্যনালী আমরা প্রসারিত করে দেওয়ার জন্য সেখানেও আমরা স্টেন্ট ব্যবহার করি। তো এন্ডোস্কোপি যন্ত্রের আসলে বহুবিধ ব্যবহার রয়েছে। এন্ডোস্কোপি করবার প্রয়োজন কেন পড়ে, কিংবা কোন কোন রোগের ক্ষেত্রে হয়ে থাকে? সাধারণত কোনো রোগীর যদি দেখা যায় পেটে গ্যাস হচ্ছে, পেট ফুলে থাকছে, ফেঁপে থাকছে, অল্প খেলে পেট ভরে যাচ্ছে, পেটে আলসারের সমস্যা দেখা দিচ্ছে, কিংবা আলসার সন্দেহ করছি, সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করে থাকি। এছাড়া যদি দেখা যায় কোনো কারণে রোগীর দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, তখন আমরা এন্ডোস্কোপি করে দেখতে চেষ্টা করি সেখানে কোনো আলসার থেকে রক্তপাত হচ্ছে কিনা, কিংবা দেখা দিচ্ছে কোনো রোগীর কালো পায়খানার আবির্ভাব ঘটছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ডোস্কোপি করে থাকি। এছাড়া লিভার সিরোসিসের রোগীর সিরোসিসের মাত্রা দেখতে, বিশেষ করে লিভার সিরোসিসের এক পর্যায়ে খাদ্যনালীর নিচের অংশের রক্তনালীগুলো ফুলে যে ইসোফেজিয়াল ভ্যারিক্স তৈরি করে, সেটা দেখার জন্য আমরা এন্ডোস্কোপি করে থাকি। কিংবা লিভার সিরোসিসের ক্ষেত্রে পাকস্থলীর উপরের অংশে ফান্ডাল ভ্যারিক্স হয়ে থাকে, আইসোলেটেড গ্যাস্ট্রিক ভ্যারিক্স হয়ে থাকে, কিংবা পোর্টাল হ্যাপাটাইটিস গ্যাস্ট্রোপ্যাথি হয়ে থাকে, কিংবা গেভ গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেশিয়া হয়ে থাকে। এই সব জিনিসগুলো দেখার জন্য কিন্তু আমরা এন্ডোস্কোপি করে থাকি। এছাড়া যদি দেখা যায় কোনো কারণে রোগী দ্রুত অবনতিশীল হচ্ছেন, অর্থাৎ তার খাওয়ায় মারাত্মক অরুচি হচ্ছে, তার ওজন কমে যাচ্ছে, তিনি জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছেন, দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, তাহলে আমরা ধরে নিই যে তার নিশ্চয়ই পাকস্থলীতে ক্যান্সারের আবির্ভাব ঘটছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এন্ডোস্কোপি আমরা করে থাকি। এইসব সামগ্রিক বিষয় থেকে আমরা আসলে এন্ডোস্কোপিগুলি করে থাকি। এন্ডোস্কোপি করার পূর্বে রোগীর ক্ষেত্রে আসলে কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় কিনা? পূর্ব প্রস্তুতি লাগে, সেক্ষেত্রে আমরা বলে থাকি কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা ব্যাপী তাকে খালি পেটে থাকতে বলি। সেক্ষেত্রে সকল প্রকার খাবার থেকে, বিশেষ করে সলিড ফুড থেকে তাকে বিরত থাকতে বলি, এবং বলে থাকি তিনি পানি খেতে পারেন, ডাবের পানি কিংবা ওর স্যালাইন খেতে পারেন, কিন্তু সলিড ফুড তিনি খাবেন না। তো এক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে পুরো খাদ্যনালী, পাকস্থলী এবং ডিওডেনামটি পুরো ক্লিয়ার থাকে। এতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা। যদি খাবার থাকে তাহলে সমস্যাগুলো আসলে বোঝা যায় না। অনেক সময় রোগীরা চিকিৎসকের কাছে জানতে চান এন্ডোস্কোপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। এন্ডোস্কোপির আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেমনটি আমি বলছিলাম, একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের হাতে এন্ডোস্কোপিতে যেমন ব্যথা বা যন্ত্রণা নেই, তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। তবে আমি বলবো যারা অতিরিক্ত বয়োবৃদ্ধ, যাদের কোমরবিড কন্ডিশন রয়েছে, অর্থাৎ হার্ট মারাত্মকভাবে দুর্বল রয়েছে, কিংবা তার আনুষঙ্গিক আরও সমস্যা রয়েছে, বিশেষ করে যার মাইকার্ডিয়াল ইনফাকশন অর্থাৎ যে অ্যাটাক রয়েছে, সেক্ষেত্রে এন্ডোস্কোপি তাৎক্ষণিকভাবে না করানোই যুক্তিযুক্ত। আরেকটি বিষয় কোলোনোস্কোপি, এই বিষয়টি আসলে কি? এটিও এন্ডোস্কোপ যন্ত্রের মতো একটি যন্ত্র, যা দিয়ে আমরা বাতাস দিয়ে ফুলাই, লাইট দিয়ে ছবি দেখি এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে আসি। তো এখানে যেটি করি, এটি আমরা পায়ুপথে প্রবেশ করি, আমরা পুরো কোলন পর্যন্ত আমরা দেখে থাকি। বিশেষ করে পায়ুপথ, মলাশয়, সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন এবং সিকাম, অর্থাৎ কোলনের একদম শেষ
অংশটি, এবং সিকাম থেকে সেখানে যে আইলিওসিক্যাল যে ভালভ রয়েছে আইলিয়ামের প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত আমরা কোলোনোস্কোপ যন্ত্রের মাধ্যমে দেখে আসতে পারি। তো এই যন্ত্রের মাধ্যমে আমরা এই এতগুলো জিনিস আমরা দেখে থাকি। সেখানে কোনো ঘা কিংবা আলসার রয়েছে কিনা, টিউমার রয়েছে কিনা, কোনো ক্যান্সার রয়েছে কিনা, পলিপ রয়েছে কিনা, কোনো ভাস্কুলার এনজিওডিসপ্লাসিয়া রয়েছে কিনা, কোনো যেটি ডাইভার্টিকুলার রয়েছে কিনা, এই পুরো জিনিসগুলো আসলে দেখা যায় এবং ছবি তুলে তাৎক্ষণিক রোগীর সামনে উপস্থাপন করা যায়। কোলোনোস্কোপি এটি আসলে কখন করার প্রয়োজন পড়ে? যখন আমাদের সন্দেহ হয় যে কোনো রোগীর হঠাৎ করে দেহের ওজন কমে যাচ্ছে, তার দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, কি কারণ সেটি দেখার জন্য আমরা করে থাকি। কিংবা আলট্রাসোনোগ্রাফিতে দেখলাম যে লিভারে এসে ক্যান্সার বাসা বেঁধেছে, তখন আমরা কোলোনোস্কোপি করে থাকি এবং সন্দেহটি থাকে কোলন কিংবা রেকটামে ক্যান্সারের আবির্ভাব ঘটেছে কিনা সেটি দেখার জন্য করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে করে থাকি যে পায়ুপথে রক্তপাত হচ্ছে, সেই রক্তপাত কি কারণে হচ্ছে সেটি জানার জন্য, বিশেষ করে কোলন কিংবা মলাশয়ে পলিপ রয়েছে কিনা, কিংবা টিউমার রয়েছে কিনা, কিংবা ক্যান্সার রয়েছে কিনা, কিংবা আলসারেটিভ কোলাইটিস রয়েছে কিনা, কিংবা ক্রনস কোলাইটিস রয়েছে কিনা, এই জিনিসগুলো দেখার জন্য আমরা কোলোনোস্কোপি করে থাকি। এছাড়া 50 ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তিকেই বলা হয় যে কোলোনোস্কোপি করতে, কেননা এই ধরনের রোগীদের ক্ষেত্রে কোলন ক্যান্সারের আবির্ভাব হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া যদি দেখা যায় রোগের পারিবারিক ইতিহাসে দেখা গেল কারো কোলন ক্যান্সার রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোলোনোস্কোপি করে থাকি। এন্ডোস্কোপির মতো কোলোনোস্কোপি সেটিও আসলে ব্যথামুক্তভাবে করা যায় কিনা? নিশ্চয়ই দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ কোলোনোস্কোপিও কিন্তু ব্যথামুক্তভাবে করতে পারেন এবং এটি সম্ভব। এবং দক্ষ অভিজ্ঞ যে ট্রেইনড আছেন, অর্থাৎ প্রশিক্ষিত ভালো ট্রেনিং পাওয়া গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের হাতে কোলোনোস্কোপিতে আসলে ব্যথা কিংবা যন্ত্রণার ভয় একেবারেই থাকে না। কোলোনোস্কোপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোলোনোস্কোপি করবার পর আসলে কোনো সমস্যা হয় কিনা? সাধারণত কোলোনোস্কোপিতে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আর কোলোনোস্কোপি করার পরেও তেমন সমস্যা দেখা যায় না। তবে দু একটি জায়গায় হতে পারে, যদি কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাকে যখন বাওয়েল ক্লিনজিং করা হয়, অর্থাৎ আমরা পুরো বাওয়েলটি অর্থাৎ মলাশয় এবং কোলনটি আমরা পরিষ্কার করতে যাই, সেক্ষেত্রে আমরা কিছু লিকুইড ব্যবহার করি, বিশেষ করে ম্যানিটল জাতীয় লিকুইড, আমরা ল্যাকটুলোজ জাতীয় জিনিসগুলো, তখন দেখা যায় তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ঘটতে পারে, কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড ডায়রিয়া হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এগুলো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সেক্ষেত্রে আমরা যেটি করি, তাকে প্রচুর ওরসালাইন খেতে বলি কিংবা আইভি ফ্লুইড আমরা দিয়ে থাকি, সেগুলো মিনিমাইজ করা সম্ভবপর হয়। কিংবা দেখা যায় কারো কোমরবিড কন্ডিশন থাকে, অন্য বড় ধরনের রোগ থাকে, ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে। তবে যেহেতু একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিজেই কোলোনোস্কোপি করেন এবং তার তত্ত্বাবধানে হয়, তিনি আসলে সামগ্রিক অবস্থা বিবেচনা করেই কোলোনোস্কোপি করেন, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন থাকে না। কোলোনোস্কোপি করতে সাধারণত কতটুকু সময়ের প্রয়োজন হয়ে থাকে? প্রশিক্ষিত এবং দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের হাতে কোলোনোস্কোপি করতে 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগার কথা নয়, কেননা যিনি অভিজ্ঞ তিনি আসলে বুঝেন কিভাবে করতে হবে। এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সবসময় বলাই হয়ে থাকে, আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। এক একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয়, প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে
সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন। রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম। তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে। কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি, এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে। কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যেই খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন। তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এইগুলো সাহায্য করবে। একবার এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি করবার পর কতদিন পর আবার করার প্রয়োজন হয়ে থাকে? সে এন্ডোস্কোপ এবং কোলোনোস্কোপ একই রকম যন্ত্র। এটি দিয়ে আমরা যেটি করি সেটি হচ্ছে আমরা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে এই যন্ত্রগুলো প্রবেশ করিয়ে আমরা বাতাস দিয়ে ফুলাই, লাইট দিয়ে দেখি, ক্যামেরা দিয়ে ছবি তুলি। তো এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এতদিনের পরে আবার করা যাবে। আমি যতবার প্রয়োজন, রোগীর প্রয়োজনে আমরা যখন প্রয়োজন তখনই আমরা এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করতে পারি এবং এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কিভাবে বুঝবো যে আমার শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত কিনা? এটা খুব হাই ফিভার হয়, মানে জ্বরের তীব্রতা খুব বেশি থাকে। এটার সাথে শিশু খেতে পারে না, দুর্বল হয়ে যায়। তারপরে একটু যেসব শিশু একটু বড় তারা বলতে পারে যে তাদের মাথা ব্যথা বা চোখের পিছনে ব্যথা করছে, শরীরটা ব্যথা করছে, খুব দুর্বল লাগছে, এটা বলতে পারে। আর যারা ছোট শিশু তারা তো বলতে পারবে না। তাদের জন্য আমরা মা বাবাদেরকে বলবো যে ওনারা খেয়াল করবেন যে বাচ্চার জ্বরটা খুব বেশি কিনা, এক। দ্বিতীয় কথা হলো যে সে খেতে পাচ্ছে কিনা, বমি করছে কিনা, নেতিয়ে পড়ছে কিনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।